আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৭ মার্চ আজ নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা হয়ে থাকবে বঙ্গবন্ধুর ভাষণ, অভিমত বিশেষজ্ঞদের। নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে বিবেচনা করি, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলনে শেখ হাসিনা। গুলশান ও খিলগাঁওয়ে কেএফসি, ডোমিনোজ পিৎজা সহ 7টি রেস্টুরেন্টকে 9 লাখ টাকা জরিমানা, অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকলে মার্কেট বন্ধের ঘোষণা দোকান মালিক সমিতির। সপ্তমবারের মতো ভাঙছে জাতীয় পার্টি, জিএম কাদের ও রওশন এরশাদের পাল্টাপাল্টি সম্মেলনের ডাক। এবং রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের নিয়ন্ত্রণকারীরা শনাক্ত, ডিবির বিশেষ অভিযানে 42 জন গ্রেপ্তার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল আল কোরআনুল কারীম বিতরণ নিয়ে প্রতিবেদন। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। অগ্নিঝরা ভাষণের মাধ্যমে একটি জাতির স্বাধীনতার ইতিহাস রচনা করার ঐতিহাসিক দিন আজ। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি, আর কেঁপে উঠেছিল পাকিস্তানি শাসকদের ক্ষমতার মসনদ। এর কয়েকদিন পরেই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধুর এই ভাষণ নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির প্রেরণা হয়ে থাকবে আজীবন। ইয়াসিন রানার রিপোর্ট। 1971 সালের 7 মার্চ 10 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে 7 কোটি মানুষের মুক্তির ঘোষণা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সরাসরি স্বাধীনতার ঘোষণা না হলেও ডি ফ্যাক্টো ভাষণ হিসেবে পরিচিত বঙ্গবন্ধুর 19 মিনিটের এই অলিখিত ভাষণ। এর মাধ্যমে নিরস্ত্র বাঙালি সশস্ত্র জাতিতে পরিণত হয়। 9 মাস যুদ্ধের পর লাভ করে কাঙ্ক্ষিত বিজয়। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর এই ভাষণ কখনো পুরনো হবে না, ভাষণের আবেদনও কখনো শেষ হবে না বলে মনে করেন প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমু। বাংলাদেশের মানুষের কাছে এই ভাষণ কোনোদিন পুরানো হবে না, পৃথিবীর মানুষের কাছে এটা কোনোদিন পুরানো হবে না, বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা চিরদিন একটা আবেদন থাকবে। এই 7ই মার্চের ভাষণের মধ্যে দিয়ে একটা জাতি, একটা নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে পরিণত হয়েছিল। কিন্তু আজকে এই ভাষণটা শোনার মাধ্যমে এই দেশের নতুন প্রজন্মের কাছে এটা পরিষ্কার যে আসলে স্বাধীনতার মূল নেতা কে এবং কার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমরা এই স্বাধীনতাটা লাভ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আরেফিন সিদ্দিক বলেন, এটি শুধুমাত্র ভাষণ নয়, এটি জাতির মুক্তির মহাকাব্য। 7ই মার্চের ভাষণটিকে আমরা কবিতা বলতে পারি, এটিকে আমরা সংলাপ বলতে পারি, এটিকে আমরা মহান মুক্তিযুদ্ধের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনামূলক একটি অভিভাষণ বলতে পারি। তবে এই 7ই মার্চের ভাষণই হচ্ছে আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। বিশেষজ্ঞদের মতে এই ভাষণ শুধু বাংলাদেশের স্বাধীনতার কথাই বলে না, শোষকদের বিরুদ্ধে বিশ্বের সকল নির্যাতিত মানুষের প্রতিবাদের কথা বলে। এই ভাষণ শোষকদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে বিশ্বে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের পরেও সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বর্তমানে দেশ ভারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা আন্তরিকতার সাথে কাজ করেছে বলেই জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে গিয়ে তাদের জন্য প্রশাসনকে কাজ করতে হবে। এ সময় খাদ্য উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতির চাপ থেকে দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে একটুকু বলতে পারি যে আমার এই পদক্ষেপে দেশ অনেকটা ভারমুক্ত হয়েছে, কারণ আমি দেখেছি আমার এই রাজনৈতিক জীবনে অনেক সময় সবসময় একটা চাপ থাকতো। এবারের নির্বাচন সেরকমই একটা অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল যে নির্বাচনটাই না হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের জনপ্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠানকে অত্যন্ত সুষ্ঠুভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে দায়িত্ব পালনকারী র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর 20তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে দেয়া ভাষণে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র্যাব সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সেই সাথে রোজায় অসাধু ব্যবসায়ী ও জাল টাকার বিস্তার রোধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন সরকার প্রধান। মনিউর রহমানের রিপোর্ট। সন্ত্রাস দমনে 2004 সালের 26 মার্চ প্রতিষ্ঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কর্মীটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করায় র্যাবের প্রশংসা করেন তিনি। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য বাহিনীর মতো র্যাবকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় র্যাবের উপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন সরকার প্রধান। আমাদের সংস্থা তারা দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যখন কোনো অপরাধী শনাক্ত করবে, ধরবে আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেজন্য আরেকটি দেশ এসে স্যাংশন দেবে, এটা আমাদের কাছে কখনো গ্রহণযোগ্য নয়। প্রথম অনেকে ঘাবড়ে গিয়েছিলেন, আমি বলেছি ঘাবড়াবার কিছু নেই। স্যাংশন কখনো একতরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি, সে অধিকারও আমাদের আছে। কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে আরো কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি রোজায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। এই অসাধু ব্যবসায়ী এবং পাশাপাশি যারা চোরা কারবারি, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর ঈদ সামনে আসলেই এই জাল মুদ্রার সরবরাহটা বেড়ে যায়, সেসব বিষয়েও নজরদারি আরও বাড়াতে হবে। ইদানিং যেটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং, এটা ঠিক কোভিড-19 অতিমারির সময় কিন্তু এটার উত্থান ঘটেছে। এ ব্যাপারে অভিযান চলছে, এ বিষয়টার দিকে আমাদের আরও দৃষ্টি দিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত সে বিষয়ে একটু আমাদের দৃষ্টি দিতে হবে। যে সঙ্গে যারা জড়িত তাদেরকেও ধরতে হবে, সেবনকারীকেই শুধু না, যারা এটা সরবরাহ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনা জানান, এবারের নির্বাচন নিয়ে দেশের জনগণ ও বন্ধুপ্রতিম দেশগুলো সন্তোষ প্রকাশ করলেও যারা গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা চায়নি তারাই অখুশি। যে জনগণের পক্ষে কাজ করে, জনগণের জীবনযাত্রা উন্নত করে, জনগণের আস্থা বিশ্বাস নিয়ে আবারও সরকার গঠন করতে পেরেছি। আমাদের যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা এখন আমরা বাস্তবায়ন করার সুযোগ পেয়েছি। আমাদের এই ক্ষেত্রে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আগামীতে বাহিনীর সদস্যদের জন্য র্যাব মহাপরিচালক ব্যাচ প্রবর্তনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর খিলগাঁও, গুলশান সহ বিভিন্ন এলাকার হোটেল রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে রাজউক এবং ডিএনসিসি। অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকা সহ নানা অনিয়ম পাওয়ায় খিলগাঁওয়ের কেএফসি, ডোমিনোজ সহ 4টি এবং গুলশানে কাচ্চি ভাই সহ 3টি রেস্টুরেন্টকে মোট 9 লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে রাজধানীর যেসব মার্কেটে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকবে না সেগুলোকেই বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। ঐশী ঘোষামী, প্রমাণ রিপোর্ট। বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসা রাজউক ও সিটি কর্পোরেশন একের পর এক অভিযান চালাচ্ছে রাজধানীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে। অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখতে বুধবার খিলগাঁও এলাকায় অভিযানে নামে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেএফসিতে অগ্নিঝুঁকি ও ভবন ব্যবহারের ব্যত্যয় সহ নানা অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে ডমিনোস পিৎজা, সিক্রেট রেসিপি ও চায়নাল্যান্ড রেস্টুরেন্টকে ৫ লাখ টাকা জরিমানা করেন রাজউকের ম্যাজিস্ট্রেট। একই সময় রাজধানীর গুলশান এলাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন না থাকায় গুলশান ২-এর কাচ্চিভাই, ধানসিঁড়ির রেস্টুরেন্ট সহ ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। যে দোকানের যে কাগজপত্রগুলো রয়েছে লাইসেন্স ছাড়াও, সেগুলো সব আমরা জব্দ করেছি এবং পরবর্তীতে লাইসেন্স বাতিল সহ যে কার্যক্রমটি আমাদের জোন অফিস থেকে করা হয়ে থাকে সেটা আমরা ব্যবস্থাপনা করব। রাজধানীর অবৈধ মার্কেটগুলো উচ্ছেদের হুঁশিয়ারিও দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমরা ফায়ারের লাইসেন্স চাইলে উনি কতদিনের মধ্যে আমাকে ফায়ারের লাইসেন্স দেবেন, পরিবেশের লাইসেন্স আমাকে কতদিনে দেবেন, বিস্ফোরকের লাইসেন্স আমাকে কতদিনে দেবেন, এইগুলো একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। পর্যায়ক্রমে রাজধানীর সব মার্কেটে নিযুক্ত শ্রমিকদের আগুন নিয়ন্ত্রণে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান দোকান মালিক সমিতির এই নেতা। ফায়ার সার্ভিসের কথা সহ অন্যান্য ঐশিক প্রমা, ATN বাংলা, ঢাকা। সপ্তমবারের মতো ভাঙছে জাতীয় পার্টি। পাল্টাপাল্টি সম্মেলনের ডাক দিয়েছেন জিএম কাদের ও রওশন এরশাদ। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলনে ১২ অক্টোবর, আর রওশন নেতৃত্বে সম্মেলন হবে আগামী শনিবার। দুই পক্ষেরই দাবি তারাই মূল জাতীয় পার্টি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। প্রতিষ্ঠার পর থেকেই ভাঙা গড়ার খেলা চলেছে জাতীয় পার্টিতে। এ পর্যন্ত মোট ৬ বার ভেঙেছে সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের গড়া দলটি। এর মধ্যে জাতীয় পার্টির নামে নিবন্ধন আছে ৪টি দলের। এরশাদের মৃত্যুর আগে থেকেই এরশাদ পত্নী রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরের মধ্যে দলের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় জাতীয় সম্মেলনের ডাক দেন রওশন এরশাদ, পরে তা স্থগিত করেন। তবে জাতীয় নির্বাচনের পর দেবর ভাবির দ্বন্দ্ব আবারও চরমে ওঠে। গত ২৮ জানুয়ারি চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এক সপ্তাহ পরেই ঘোষণা দেন জাতীয় সম্মেলনের। আগামী শনিবার সম্মেলন উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি। প্রতিষ্ঠা করা জাতীয় পার্টিতে আবার আমরা সুসংগঠিত, আমাদের এই সম্মেলন সাফল্যের উপর নির্ভর করছে দেশের রাজনীতির ভবিষ্যৎ। জাতীয় পার্টি যদি হারিয়ে যায় তাহলে দেশে সহনশীল রাজনীতির দ্বারা মুছে যাবে। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে যৌথ সভায় বসেন দলের চেয়ারম্যান জিএম কাদের। পরে মহাসচিব মুজিবুল হক চুন্নু বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। 12 অক্টোবর 2024 আমরা কেন্দ্রীয় কাউন্সিল আমরা করবার জন্য একটা প্রাইমারি ভাবে সিদ্ধান্ত নিয়েছি। এপ্রিল মাসের মধ্যে আমরা কেন্দ্রীয় নির্বাহী বর্ধিত সভা ডাকবো। একটা ডেডলাইন দেওয়া হয়েছে, সেই আগস্টের মধ্যে বাকি যে সমস্ত জেলার সম্মেলন হয় নাই সেই সমস্ত জেলার সম্মেলন শেষ করতে হবে। দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড চালালেও দলের প্রধান পৃষ্ঠপোষক এরশাদ পত্নী রওশন এরশাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানান জাপা মহাসচিব। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। বিরোধী দলবিহীন জাতীয় সংসদের অধিবেশনের নামে দেশবাসীর সাথে চরম রসিকতা চলছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৯ মার্চ সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মাত্র 13টা আসন বিরোধী দল, তাও দয়া করে ছাড়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট যারা জিতে আসে তারা কি করতেছে? হয় যোগদান করতেছে আর না হয় স্যালুট দিয়ে দাঁড়ায় থাকতেছে। এ হলো সংসদ, গণতন্ত্র আওয়ামী লীগ স্টাইল। রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের মূল নিয়ন্ত্রকদের শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবির অতিরিক্ত কমিশনার হারুন ও রশিদ জানান, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কথিত এলাকার বড় ভাই এবং বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর এসব গ্যাং নিয়ন্ত্রণ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে ডিবি। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। এলাকা ভিত্তিক কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিভিন্ন পাড়া মহল্লায় বিগ বস, ইয়াংস্টার, 9mm ও শিল বিশু এমন বিচিত্র নাম ধারণ করে ছিনতাই, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার, এমনকি খুনও করছে উঠতি বয়সী এসব কিশোররা। পুলিশের তথ্যমতে গত 2 বছরে ঢাকায় 34টি হত্যাকাণ্ড ঘটিয়েছে কিশোর গ্যাং গ্রুপ। বেপরোয়া এসব গ্যাংকে নিষ্ক্রিয় করতে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার মতিঝিল, ওয়ারি, গুলশান ও তেজগাঁও এলাকা থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে তাদের বেশ কয়েকজন নেতার নাম জানিয়েছে। বড় ভাই অথবা কোনো কাউন্সিলের নিয়ন্ত্রণ থেকে তারা বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কোন এলাকা প্রাক্তন, কোন এলাকা বর্তমান কাউন্সিল সম্পর্ক রয়েছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা এগুলি, তারা বলেছে আমরা এগুলি তদন্ত করব। নতুন করে কেউ যেন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠতে না পারে, সেজন্য অভিভাবকদের পাশাপাশি এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে ডিবি। অভিভাবকরা শুরু থেকেই তারা কোথায় যায় তা নিয়মিত খোঁজখবর নেওয়া উচিত। মা বাবারও উচিত সন্তানদেরকে সময় দেওয়া, পারিবারিক গণ্ডির মধ্যে সামাজিক বন্ধনে রাখা। এটা না করলে আসলে শুধু ধরপাকড় করে তাদের কারো বয়স 18, 19, কারো বয়স 20 এবং তাদের যে অবস্থা শুধুমাত্র যে এনে ধরে জেলে পাঠিয়ে, এটা আমার মনে হয় যে তাদেরকে করা তার সম্ভব না। গত 2 দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৭৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান ডিবির শীর্ষ এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ব্রেল কোরআন ছড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ATN বাংলার প্রধান কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেল আল কোরআনুল করিম বিতরণ করে তিনি এই আহ্বান জানান। দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে নির্বিঘ্নেই ব্রেল কোরআন পড়তে পারেন সে ব্যাপারে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। চোখে না দেখতে পেলেও হাতের স্পর্শে অনর্গল পড়ে যাচ্ছেন পবিত্র কুরআনুল কারীম। আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে আমি তার ইবাদত করব না? দৃষ্টি প্রতিবন্ধী এসব মানুষের মাঝে ব্রেল আল কোরআনুল কারীম বিতরণ করেছেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় ব্রেল কোরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিত্তবানদের সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। এছাড়া রমজান মাসে আরও 10 জন দৃষ্টি প্রতিবন্ধীকে ব্রেল কোরআন প্রদানের আশ্বাস দেন তিনি। ATN বাংলা, ATN নিউজের মাধ্যমে প্রচার করব, তাতে দেখা যাবে যে দেশের বিভিন্ন লোকই আগায় আসবে। কারণ অনেকেই অনেক পয়সা অনেক জায়গায় বেফজল খরচা করে, তো এইসব আল্লাহর পথে যদি খরচা করে তা এই জগৎ এবং পরকালের জন্য তাদের একটা আল্লাহর তরফ থেকে হয়তো রহমত পাবেন তারা। আমার তরফ থেকে 10টা কোরআন শরীফ আপনি এই যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন যা তাদের মধ্যে আপনি বিলি করে দিবেন। বাংলাদেশ প্রতিবন্ধী সহযোগিতা সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর হারুনুর রশিদ বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে কোরআনের অর্থ বুঝে পড়তে পারেন তার জন্যই এই প্রচেষ্টা। লিজেন্ড অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি যে উদ্যোগগুলো নিয়েছেন স্যার, আপনার জন্য আমাদের সবাই আমরা দোয়া করি। আমাদের এখানে বেশ কিছু হাফেজ রয়েছেন, তারাও দোয়া করে স্যার, এবং বেসিক্যালি চাই যে বাংলাদেশে যাতে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে বাংলা এবং আরবিক কোরআন শরীফ যাতে স্যার থাকে এবং তারা কোরআন শরীফের প্রকৃত বাংলা অর্থ যাতে বুঝতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ATN বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র উপদেষ্টা নওয়াজিশ আলী খান, অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ বিশিষ্ট জনেরা। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধুর তেলাওয়াত শুনে মুগ্ধ হন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জীবনে বড় হতে চাইলে দানের হাত প্রসারিত চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করার জন্য চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের অন্যতম শিল্প গ্রুপ PHP পরিবারের চেয়ারম্যান ও 21 পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে PHP পরিবারের অনুদানে নির্মিত ফ্লোর উদ্বোধন অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। চট্টগ্রামে বেসরকারি খাতে চিকিৎসা সেবায় অনন্য নজির স্থাপন করেছে মা ও শিশু হাসপাতাল, মেডিকেল কলেজ। সমাজের বিত্তবানদের সহযোগিতায় গত 4 দশকেরও বেশি সময় ধরে এই হাসপাতাল মা ও শিশু চিকিৎসায় অবদান রাখছে। এরই অংশ হিসাবে হাসপাতালটিতে 5 কোটি টাকা ও একটি লিফট অনুদান দেন দেশের অন্যতম শিল্প গ্রুপ PHP পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সেই টাকায় নির্মিত হয় 50,000 স্কয়ার ফুটের PHP ফ্যামিলি ফ্লোর।
সহধর্মিণী তাহমিনা রহমান 7 ছেলে ও একমাত্র মেয়েকে সাথে নিয়ে বুধবার এর উদ্বোধন করেন সুফি মোহাম্মদ মিজানুর রহমান। হাসপাতালের এই ফ্লোর ব্যবহার হবে শিশু স্বাস্থ্য বিভাগের জন্য। পরে মেডিকেল কলেজ হাসপাতালের লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করতে শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এ সময় হাসপাতালের ক্যান্সার ইনস্টিটিউটের জন্য আরও 5 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। তোমরা জীবনে যদি কৃতকার্যতা অর্জন করতে চাও, মানুষকে দিতে হবে, মানুষের মুখে হাসি ফুটাতে হবে। আমি মনে করি তোমাদের প্রত্যেক যারা ডাক্তার আছো, যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের জীবনের ব্রত হোক। আমরা ডাক্তার, আমরা মানুষকে সেবা করব, মানুষের মুখে আমরা হাসি ফোটাবো। হাসপাতালের শিক্ষার্থী শিক্ষক সহ সবাই কৃতজ্ঞতা জানান পিএসপি পরিবারের প্রতি। এই হাসপাতালে পিএসপি পরিবারের অবদানের প্রশংসা করেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত সভাপতি SM মোর্শেদ হোসেন। 10,000-এর উপর কর্মকর্তা কর্মচারী এই ফ্যামিলি, পিএসপি ফ্যামিলিতে আল্লাহ বরকত দিয়েছেন, চালিয়ে নিয়ে যাতে সাথে সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে সুফি মিজান চাচার অবদান নাই। অনুষ্ঠানে 21 পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক MM আলেক, সুফি মিজানুর রহমানের স্ত্রী তাহমিনা রহমান, পিএসপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ আমির হোসেন সোহেল, আলী হোসেন সোহাগ, আক্তার পারভেজ হিরু সহ পরিচালকরা বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পাঠাও প্রেজেন্ট সোশিও ক্যাম্প সিজন 11 আয়োজন করল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব। প্রতিনিয়তই যে সামাজিক সমস্যাগুলো মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে, সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানে নিজেদের চিন্তা ভাবনা তুলে ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী 280টি গ্রুপ থেকে 6টি গ্রুপ চূড়ান্ত পর্বে পৌঁছায়। প্রতিযোগিতারা চ্যাম্পিয়ন দল 1 লাখ, প্রথম রানার্স আপ 60,000 এবং দ্বিতীয় রানার্স আপ 40,000 টাকা সহ ট্রফি জিতে নেয়। এ সময় NSU কোষাধ্যক্ষ ডক্টর আব্দুর রব খান, SBE এর ডিন ডক্টর হেলাল আহমেদ, নর্থ সাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি রাজু আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টিক্স খেলার খবর। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজের দ্বিতীয় টি20তে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। তাতে জ্বলে পুড়ে ছাড়খাড় লঙ্গান সিংহরা। তাদের উড়িয়ে দিয়ে সিরিজের সমতা আনলো লাল সবুজের দল। ম্যাচ সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ছক্কায় 11 বল হাতে রেখে 8 উইকেটে জয় পায় টাইগাররা। শ্রীলঙ্কার 5 উইকেটে 165 রানের জবাবে 2 উইকেটে 170 রান তুলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। পরাগারমানের রিপোর্ট। প্রথম ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর সিলেটে দ্বিতীয় টি20তে আম্পায়ারিং বিতর্ক। অবশ্য সেসব ছাপিয়ে বাংলাদেশ পেয়েছে 8 উইকেটের দাপুটে জয়। তাতে 3 ম্যাচের সিরিজে ফিরেছে সমতা। সিরিজ জিততে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে নট আউট বিতর্ক। আউট হয়েও হইল না আউট সৌম্য সরকার, 26 রানের বেশি সংগ্রহ করতে পারেননি। অবশ্য উদ্বোধনী জুটিতে লিটনের সাথে 68 রান যোগ করে দলকে লড়াইয়ে রাখেন। দলের 83 রানের সাজ করে 36 রানে থাকা লিটন দাস। তারপর নাজমুল তাওহিদ হৃদয় জুটির সাবধানী সূচনা। অধিনায়কের ফর্মে ফেরার দিনে তাওহিদেরও সাবলীল ব্যাটিং। তখন 50-র জন্য নাজমুলের প্রয়োজন 3 রান, আর দলের জয়ের জন্য দরকার 2। সানাকাকে ছক্কা মেরে 2টি কাজ একই সাথে করলেন ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত। 38 বলে 53 রান করে থাকেন অপরাজিত। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঁচা মরার ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠানোটা যে বিচক্ষণতার, সেটা প্রমাণে মাত্র 10 বল অপেক্ষায় রাখেন বাংলাদেশের বোলাররা। ফিরতি বলে ক্যাচ নিয়ে আবিষ্কা ফার্নান্ডোকে সাজ করে পাঠান তাসকিন। দ্বিতীয় উইকেটে কুশল আর কামিন্দো মেন্ডিজের 66 রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার। তারপর দলের হয়ে সর্বোচ্চ 37 রান করা কামিন্দো রান আউটে কাটা পড়েন।
সামার বিক্রমা কিংবা আসালাঙ্কাকে রানের ফুলঝুরি ফোটাতে দেননি বাংলাদেশের বোলাররা। তবে ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজ আর দাসুন সানাকা ৩৭ বলে ৫৩ রানের জুটিতে ১৬৫ রানের পুঁজি পায় 5 উইকেট হারানো শ্রীলঙ্কা। পরে এই রান সহজেই টপকে যায় বাংলাদেশ। পরাগামান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ঐতিহাসিক ৭ মার্চ আজ নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির অনুপ্রেরণা হয়ে থাকবে বঙ্গবন্ধুর ভাষণ, অভিমত বিশেষজ্ঞদের। নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, জনগণের সেবক হিসেবেই বিবেচনা করি, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলনে শেখ হাসিনা। গুলশান ও খিলগাঁওয়ের কেএফসি, ডোমিনোজ পিৎজা সহ 7টি রেস্টুরেন্টকে 9 লাখ টাকা জরিমানা। অগ্নি নির্বাপনের ব্যবস্থা না থাকলে মার্কেট বন্ধের ঘোষণা দোকান মালিক সমিতির। সপ্তমবারের মতো ভাঙছে জাতীয় পার্টি, জিএম কাদের ও রওশন এরশাদের পাল্টাপাল্টি সম্মেলনের ডাক। এবং রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের নিয়ন্ত্রণকারীরা শনাক্ত, ডিবির বিশেষ অভিযানে 42 জন গ্রেপ্তার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।